আজকের এই গল্প এক গভীর শ্রাবণ রাতের, যেখানে আকাশ ভারী কালো মেঘে ঢাকা আর বৃষ্টির ফোঁটা পড়ছে ঠিক যেন ধ্বংসের ঘণ্টার ধ্বনির মতো। এক রহস্যময় গ্রাম, যেখানে দীর্ঘ 2 বছর ধরে পড়েনি বৃষ্টির একটা ফোঁটাও। এক অভিশপ্ত পুকুরঘাট, যেখানে শেওড়া গাছের ছায়ায় লুকিয়ে আছে অতীতের কোনো পিশাচি প্রেম। এক যুবকের ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাওয়া প্রাণ, আর এক বুড়ো তান্ত্রিক, যার হাতে হয়তো লুকিয়ে আছে এই রহস্যের সমস্ত উত্তর। এই গল্প শুধু গল্প নয়, এটা এক রহস্যের খোঁজ, এক অশুভ শক্তির আগমনের সাক্ষী। আর এই রহস্যের নাম কালপুরুষ। তবে সাবধান, গল্প যখন বাস্তবের সীমা ছাড়িয়ে চলে যায় অদৃশ্য জগতে, তখন প্রতিটা শব্দ, প্রতিটা ছায়া সত্য বলে মনে হয়। তাহলে আপনি প্রস্তুত তো? শুরু করছি আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখক সুজয় ভূঁইয়ার কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন, তারানাথ তান্ত্রিক ও কালপুরুষ। আজ শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ, তাই সকাল থেকে নেমেছে মুষলধারা বৃষ্টি। সেই জন্যই কিনা জানি না, সকাল থেকে কিন্তু মনটা আমার বেশ ভারাক্রান্ত হয়ে রয়েছে। তারানাথের অবস্থাও দেখলাম আমারই মতন। সেও জানালার বাইরে এক দৃষ্টে তাকিয়ে বিন্দু বিন্দু বৃষ্টির কণা গুনছে। আজ তার প্রিয় ব্যান্ড পাসিং শোতে অনীহা। আজ সে হাতে তুলে নিয়েছে তার পুরনো আমলের হুঁকোখানি। বাইরে তাকিয়ে দেখলাম ক্রমশই ধূসর বর্ণের শ্রাবণের বৃষ্টি মাখা মেঘলা বিকেল সর্বনাশা সন্ধ্যার কোলে ঢলে পড়ছে ধীরে ধীরে। কিশোরী এখনো এসে পৌঁছায়নি, তাই আমাদের গল্পের আসরও এখনো শুরু হয়নি। সকালে বাজারে গিয়ে ওর সাথে দেখা হয়েছিল বটে, তখন তাকে আসার কথাও জানিয়েছিলাম। হয়তো সে কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। বাজার থেকে ফেরার সময় ছাতার চালে বড় বড় বৃষ্টির ফোঁটার শব্দে মনের মধ্যে ক্ষণিকের জন্য ছেলেবেলাটা ফিরে এসেছিল। বৃষ্টির মধ্যে বিনা কারণে দাঁড়িয়ে 3-4টে সিগারেট নিঃশেষ করে বৃষ্টিটা কিছুক্ষণ উপভোগ করে মেসে ফিরেছিলাম। বর্ষা নামলেই লক্ষ্য করে দেখেছি আমার মনটা কেমন যেন বিষণ্ণতায় ভরে ওঠে। এর পেছনে যে কি কারণ, সেটাই তারানাথকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। ঠিক এমন সময় বাইরে বৃষ্টির জলের উপরে ছপাত ছপাত পায়ের শব্দ ভেসে এলো। তার কিছুক্ষণ পরই দরজার বাইরে কিশোরীর গলার আওয়াজ শোনা গেল। ঠাকুরমশাই, বাড়ি আছেন নাকি? ভিতরে চলে এসো। কিশোরী ঘরে এসে বসতে বসতে তারানাথকে বলল, আচ্ছা ঠাকুরমশাই, অন্য মাসের তুলনায় এই শ্রাবণ মাসে বৃষ্টির কেন এত প্রবলতা বলুন তো? তারানাথ হুঁকোটা মুখ থেকে নামিয়ে রাখতে রাখতে বলল, হবে না, এটা যে স্বয়ম্ভু শিবের অত্যন্ত প্রিয় মাস। এই শ্রাবণেই তো যোগীবর হলাহল বিষ পান করে এই জগৎ সংসারকে রক্ষা করেছিলেন। তাই তো প্রকৃতির এত উচ্ছ্বাস এই সময়। আচ্ছা ঠাকুরমশাই, বর্ষা নামলেই লক্ষ্য করে দেখেছি আমার মনের ভেতরে কেমন যেন একটা বিষণ্ণতার ভাব ফুটে ওঠে। আচ্ছা, এটা কেন হয় বলতে পারবেন? আসলে তা নয় হে, সাধারণত খেয়াল করলে দেখবে প্রতিদিন যখন সন্ধ্যা হয়ে আসে আমাদের মনও একটু বিষণ্ণ হয়ে পড়ে। অর্থাৎ বিকেলের আলো পড়ে এলেই আসন্ন আলো আঁধারি মনকে প্রভাবিত করে। আর এই বর্ষার সময় তো এই ব্যাপারটা প্রায় সারাদিনই চলতে থাকে। তাই প্রথম বর্ষার একটা উত্তেজনা বা দীর্ঘ দাবদাহের পর
বর্ষার আগমনে যে নববর্ষার সূচনা, সেই ভালো লাগাটা বর্ষার ক্রমবিস্তারের সাথে একটা উদাসী বিষণ্ণতায় পরিবর্তিত হয়। তখন সারাদিনের মেঘ করে থাকা বা অবিশ্রান্ত বর্ষণ মনে মেদুরতা আনে, একটা মনস্তাত্ত্বিক একাকিত্বর সৃষ্টি করে। তবে এখন আর সে বর্ষা কই, সে তো ছিল আমাদের সময়, আমাদের বাল্যকালে। প্রবল বর্ষণে ছাঁচের জল দাওয়ার ধার বেয়ে উঠোনে গড়াতো, বাড়ির উঠোন হয়ে উঠত নদী। গুম গুম শব্দে বাজ পড়তো, সাঁই সাঁই শব্দে বইতো হাওয়া, গাছগুলো নুইয়ে পড়তো মাটির কাছে। দেখে বড্ড ভালো লাগতো হে। চারিদিক শান্ত সবুজ, প্রকৃতির সে কি গাম্ভীর্য, সে এক অপরূপ দৃশ্য। রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষে বিছানায় লেপ মুড়ি দিয়ে শুয়ে বৃষ্টির ঝমঝম আওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে পড়া, আহা হা 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 হা, সে যেন স্বর্গসুখ, বুঝলে। এখন তো সব হারিয়েছে, আগে সেই গ্রাম কই। এখন প্রকৃতি হারিয়েছে তার স্বাভাবিক ছন্দ, ঋতু হারিয়েছে তার রূপ, বৃষ্টি এখন বয়ে গিয়েছে খামখেয়ালি। এই দীর্ঘ বর্ষাব্যাপী মন খারাপের উপাখ্যানটি শেষ করে তারানাথ কিছুক্ষণ চুপ থেকে কি যেন একটা চিন্তা করলেন, আর তারপর বললেন, তা এই বর্ষার প্রসঙ্গেই একটা ঘটনার কথা মনে পড়ছে। কি ঘটনা ঠাকুরমশাই? এমনই শ্রাবণ ভরা ঘোর বর্ষায় আমি এমন একটি গ্রামে গিয়ে উপস্থিত হয়েছিলাম যেখানে শ্রাবণের একটি ফোঁটাও পড়েনি। কিন্তু তা কি করে সম্ভব? আপনি যেরকম বলছেন সেটা তো প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। শ্রাবণ মাসে বৃষ্টি হবে, এটাই তো প্রকৃতির নিয়ম। সে এক ভয়ানক কাহিনী হে, এখনো মনে হলে গায়ে কাঁটা দেয়। কিশোরী সারাদিন বেফাস কথা বলায় অভ্যস্ত, এবারেও তার অন্যথা হলো না। সে তারানাথকে বলল, তাহলে সেই উদ্ভট গল্পটাই বলুন না। তারানাথ তার কথায় কোনো রকম কর্ণপাত করল না। তারানাথ বুঝে গিয়েছে, কিশোরীকে যদি সমস্ত দেবকুল এই ধরাধামে অবতীর্ণ হয়ে বলেন যে এই ঘটনাগুলি তার জীবনে ঘটে যাওয়া সমস্তই সত্য ঘটনা, তবু সে তারানাথকে খোঁচা মারা ছাড়বে না। তাহলে বলি শোনো। এই বলে সে হুঁকোটা নামিয়ে রেখে বলতে শুরু করলো। এই কাহিনীর প্রথম অংশ আমার নিজের চোখে দেখা নয়, শোনা কথা। তবে যেটা শুনেছিলাম সেটা হচ্ছে, ওর নাম ছিল বোধহয় অভিসারিকা। ওর জীবিতকালে অমন সুন্দরী বউ ওই গ্রামে আর দুটো ছিল না। ওরা জাতে ছিল ব্রাহ্মণ। স্বামীর নাম ছিল নীলাম্বর। অভিসারিকার শ্বশুর মশাই ছিলেন গ্রামের জমিদার বাড়ির কুলপুরোহিত। গ্রামের সুন্দরী বউ ঝির কথা উঠলে সবাই এক বাক্যে স্বীকার করত অভিসারিকার নাম। গৃহস্থ বাড়ির বউ স্নান করে ভিজে কাপড়ে ঘরা কোমরে যখন জমিদার বাড়ির শান বাঁধানো পুকুর ঘাট থেকে ফিরত, তখন তার উদ্যম যৌবনের সৌন্দর্য দেখে অনেক প্রবীণের মুন্ডু ঘুরে যেত। এই সময় হলো কি, গ্রামের জমিদার রাঘব চক্রবর্তীর পুত্র অমরনীল সদ্য কলকাতায় পড়াশোনা শেষ করে ফিরল গ্রামে। বয়স তার 20 কি 22, সেও নেহাত কম সুপুরুষ ছিল না। তখন সে গ্রামে গ্রীষ্মের রৌদ্র দহন ছিন্ন করে সূচনা হয়েছে প্রিয় ঋতু বর্ষার। তৃষিত হৃদয়ে পুষ্পে বৃক্ষে পত্র পল্লবে নতুন প্রাণ নিয়ে বর্ষা সমাগত। সকলের দিকে এক পশলা বৃষ্টির পর জমিদারের পুত্র বেরোলো গ্রাম পরিদর্শনে। আকাশ মেঘাচ্ছন্ন, গাছের ডাল থেকে টুপটাপ বৃষ্টির জল ঝরে পড়ছে।
তখন জমিদার পুত্র তার বাড়ির কাছে শান বাঁধানো পুকুর পাড়ে সরু রাস্তাটা ধরে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার দৃষ্টি আটকে গেল একটা অচেনা বিবাহিত গ্রাম্য বধূর ওপর। স্ত্রী লোকটির গায়ের রং শঙ্খ চূড়ের ন্যায় উজ্জ্বল, নিখুঁত তুলির আঁচড়ে কেটে তৈরি মুখশ্রী। বয়স 23 কি 24। হাতে বিবাহিত স্ত্রীর অলংকার, পরনে ভিজে লাল পাড় শাড়ি। পুকুর থেকে জল নিয়ে সেই পথটা দিয়েই ফিরছে। জমিদার পুত্রকে দেখে অভিসারিকা পাশ কাটিয়ে দ্রুত পা ফেলে হেঁটে চলে গেল। কিন্তু তার সুশ্রী তরুণ রূপ, তার ডাগুর ডাগুর দুটো চোখ, মোদিত কেশরাশি আর দেহের মহিমান্বিত সীমারেখা জমিদার পুত্রের যুবক মনকে চঞ্চল করে তুলল। জমিদার পুত্র জড় পাথরের ন্যায় অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই বধূর দিকে, যতক্ষণ না বধূটি দৃষ্টির বাইরে গেল। হুঁশ ফিরলে মনের মধ্যে এক অদ্ভুত ভাব নিয়ে অমর নীল ফিরে চলল আপন গৃহের দিকে। পরদিন এক দুর্নিবার আকর্ষণে জমিদার পুত্র আবারও ছুটে গেল পুকুর পাড়ে। সেখানে পৌঁছে অমরনীল দেখল সেই যুবতী বধূটি আজও পুকুর থেকে জল নিয়ে ঘড়া কোমরে ফিরছে। এমন সময় অমরনীলকে দেখতে পায় অভিসারিকা। তাকে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সে পুকুর ঘাটে। তারপর কি একটা ভেবে অগ্রসর হলো জমিদার পুত্রের দিকে। নির্জন পুকুর পাড়, কেউ কোথাও নেই। শুধু বর্ষার হিমেল বাতাসে দুই তরুণ তরুণীর মনের এক গোপন অনাকাঙ্ক্ষিত ইচ্ছা জাগিয়ে তুলেছে হৃদয়ের সমস্তটা জুড়ে। অভিসারিকা তখন সমাজের কঠিন গণ্ডি পেরিয়ে সম্পর্কের বাঁধন ছিন্ন করে মনের ডাকে সাড়া দিয়ে জমিদার পুত্রের সামনে গিয়ে দাঁড়ায়, মাথা নিচু। সে আশা করেছিল জমিদার পুত্র তাকে কিছু বলতে চায়, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার পরও জমিদার পুত্র কিছুই বলল না, শুধু বড় বড় চোখ করে তাকিয়ে রইল তার দিকে। অমরনীল কিছু না বললেও অভিসারিকা তার ওই দৃষ্টির মানে বুঝে নিতে এতটুকুও অসুবিধা হয়নি। সে জমিদার পুত্রের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে ঘড়া কোমরে করে বাড়ির পথে চলল। এইভাবেই কাটল গোটা আষাঢ়। একদিন হঠাৎই ঘটল সেই ঘটনা। আষাঢ় শেষে এলো শ্রাবণ। তা এমনই এক শ্রাবণ দিনে শেষ বিকেলের মহিষ কালো আকাশের ঝুম বৃষ্টির পানে উদাসীন দৃষ্টিতে তাকিয়েছিল অমরনীল। মাঝে মধ্যে আকাশের ভয়ঙ্কর গর্জনে আঁকাবাঁকা জ্বলন্ত তরোয়াল আকাশ ফালাফালা করে। বন বাননি পেরিয়ে, পুকুর ডোবা পেরিয়ে, সবুজ জলা জমি পেরিয়ে ছুটে যাচ্ছে দূর থেকে দূরে। সেই ঝুম বৃষ্টির মধ্যে সে লক্ষ্য করল জমিদার বাড়ির শান বাঁধানো পুকুর ঘাটে জলে গা মিশিয়ে একটি যুবতী বউ তার পানে তাকিয়ে আছে এক দৃষ্টি। প্রবল বৃষ্টির দাপটে পুকুর ঘাট ঝাপসা, তবুও তার গায়ে জড়িয়ে থাকা 8 পৌরের শাড়ি আর তার গায়ের উজ্জ্বল রং দেখে তার চিনতে অসুবিধা হলো না। সে অভিসারিকা। ঋতুরানী শ্রাবণের বৃষ্টির তোয়াক্কা না করে অমরনীল পা বাড়ালো শান বাঁধানো ঘাটের উদ্দেশ্যে। ক্ষণিক পরে সেখানে পৌঁছে পুকুর ঘাটে বাতাবি লেবুর গাছটায় ঠেস দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল এক দৃষ্টিতে অভিসারিকার উন্মুক্ত যৌবন পানে। তাকে দেখে অভিসারিকার ঠোঁটের কোণে এক মৃদু হাসির রেখা ফুটে উঠল। সে ধীর লয়ে পুকুর ঘাট থেকে উঠে অগ্রসর হল অমরনীলের দিকে। আকাশে পুঞ্জীভূত মেঘ জমে এই সন্ধ্যাকে করে তুলেছে আরো গভীর। এই ভরা বর্ষা প্রেমিক প্রেমিকার মনে একে অপরের শরীরে স্বর্গীয় সুখ উত্তাপ পাওয়ার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছে।
অভিসারিকা অমর নীলের কাছে পৌঁছে তাকে বলল, এত বৃষ্টির মধ্যেও আমাকে দেখতে আসতে হবে, শরীর খারাপ করবে না? অমর নীল তখন এক দুঃসাহসিক কাজ করে বসল। সে অভিসারিকার নরম কোমরে 2 হাত দিয়ে তাকে কাছে টেনে নিয়ে বলল, এই শ্রাবণ দিনে তোমাকে কাছে পেয়েও যে শরীর তোমাকে স্পর্শ করতে পারবে না, সেই শরীর খারাপ হলেই বা কি যায় আসে? এই বলে সে অভিসারিকাকে আরো কাছে টেনে নিল। তার গরম নিঃশ্বাস অভিসারিকার মুখে পড়তে লাগলো। অভিসারিকা অদ্ভুত এক আনন্দে গোটা শরীরে শিহরণ জেগে উঠল। সে উত্তেজনার বশবর্তী হয়ে অমরনীলকে টেনে নিল তার নরম বুকে। কিন্তু পরক্ষণেই অভিসারিকা এক প্রবল ধাক্কায় অমরনীলকে দূরে সরিয়ে দিল। তারপর সেখান থেকে এক ছুটে পলায়ন করল। সে এক বুক অভিমান নিয়ে প্রবল বর্ষণের মাঝে দাঁড়িয়ে সেই দিকেই তাকিয়ে রইল। তারপর অগ্রসর হলো বাড়ির দিকে। এই ঘটনার প্রায় 2 বছর পর আমি পৌঁছেছিলাম হরিশপুর গ্রামের পার্শ্ববর্তী গ্রাম শিমুলতলাতে। তখন শ্রাবণ মাস। বৃষ্টির মধ্যে একটানা পথ চলতে পারছি না কিছুতেই। একটু করে পথ চলি, আর জোরে বৃষ্টি এলে আবার একটু কোথাও আশ্রয় নিয়ে নিই। এমনই এক দুপুরে পথ হাঁটছি, হঠাৎই ঝমঝম করে বৃষ্টি নামলো। সামনে একটা মুদির দোকানে গিয়ে আশ্রয় নিলাম যথারীতি। সামনেই সবুজ ধান ক্ষেত। কিছু কৃষক বৃষ্টি মাথায় নিয়ে ধানের চারা রোপণ করে চলেছে, আর কিছু কৃষক ক্ষণিক বিশ্রামে মাঠের আলের ওপর বসে দুপুরের খাওয়া সারছে। বসে বসে সেই দৃশ্যই উপভোগ করছি, এমন সময় মুদি বলে উঠল, কোথা থেকে আসা হচ্ছে? তা বাবুরা যাবেন কোথায়? তোমাদের তো আগেই বলেছি, আমার সাজ পোশাকে কোনোদিনই কোনো ভরণ ছিল না, তাই হয়তো মুদি আমার স্বরূপ বুঝতে পারেনি। কি বলি বলুন তো, আমি ঠিক কোথাও থেকে আসছি না, আবার কোথাও যাব না। আমি এই রকমই পথে পথে ঘুরে বেড়াই। তা সে কি বুঝলো জানি না, তবে আমার দিকে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে একটা বোকা হাসি হেসে বলল, ও আচ্ছা আচ্ছা, তা চাষিদের কাজ দেখতে আপনার খুবই ভালো লাগে বুঝি? ওই আর কি, বর্ষা নামলে চাষিদের মন আনন্দে ভরে ওঠে। বর্ষা চাষিদের কাছে লক্ষ্মীর আগমনের পথ প্রস্তুত করে, তাই না? তাই তো দেখুন না, বৃষ্টির জলের পরোয়া না করে চাষিরা কেমন চাষের চারা রোপণ করছেন। আমার কথায় মুদির কপালে একটা চিন্তার ভাঁজ পড়ল। মুদি চিন্তিত গলায় বলল, সে আপনি ঠিকই বলেছেন কর্তা, তবে আমাদের পাশের গ্রামের খুবই করুণ অবস্থা। সেখানে বর্ষা তো দূর, আজ 2 বছর যাবৎ বৃষ্টির একটি ফোঁটাও পড়েনি। কেন? জানি না কর্তা, সেখানে কার কুদৃষ্টি পড়ছে। চাষবাস তো দূর, সেখানকার মানুষেরা একটু পানীয় জলের জন্য হাহাকার করে মরতেছে। মুদির কথা শুনে মনে কৌতূহল জাগলো। সেই গ্রামের ঠিকানা জেনে নিয়ে তখনই বেরিয়ে পড়লাম। সন্ধ্যার কিছু আগে সেই গ্রামের সীমানায় পৌঁছে গেলাম আমি। আকাশে ময়লা মেঘ ভেসে যাচ্ছে হরিশপুর গ্রামের সীমানার বাইরে দিয়ে। কোনো কারণে সেই গ্রামের মধ্যে প্রবেশ করতে পারছি না। আমি গ্রামে প্রবেশ করতে গিয়েও থমকে গেলাম। আমার মনে হলো কেউ খুব বড় মাপের শক্তি দিয়ে এই গ্রামকে বন্ধন করে রেখেছে, কিন্তু সেটা যে কি শক্তি সেটাই আমি ধরতে পারলাম না। এখান থেকে গ্রামের মধ্যে যতদূর দেখা যাচ্ছে
ততদূর নির্জন শ্মশানের মতো চুপ। বাতাস ভারী হয়ে রয়েছে মৃত্যুর গন্ধে। আমার মনে হলো এই গ্রামে কেউ কাল রাত্রি নামিয়ে এনেছে। হাড় জিরজিরে পাতাহীন শুকনো গাছগুলো তারই বার্তা বহন করে চলেছে। মনে মনে গুরুদেবকে স্মরণ করে ঝোলা থেকে গেরুয়া কাপড়খানি বের করে সেটা মাটিতে বিছিয়ে বিধিমতো মন্ত্র দিয়ে শুদ্ধ করে নিলাম। তারপর মনকে একাগ্র করে আমি ভূমাসনে বসলাম। বাম হাত নিজের কোলের উপর রেখে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান দিকের নাকের ছিদ্র বন্ধ করে দিলাম। শ্বাসবায়ু নাসিকা ছিদ্রের ভিতরে আবদ্ধ হয়ে রইল। চোখ বন্ধ করে মনে মনে 3 বার ওম উচ্চারণ করতেই অন্তর্লোকে ভেসে উঠল একটা প্রতিচ্ছবি, নাগপাশের প্রতিচ্ছবি। আমি শিউরে উঠে চোখ খুললাম। এই গ্রামে নাগপাশ দ্বারা বন্ধন করা হয়েছে। আমার আর বুঝতে বাকি রইল না কেন বর্ষা এই গ্রামে এখনো আসতে পারেনি। আচ্ছা ঠাকুরমশাই, এই নাগপাশ কি? মন্দির বা বিশেষ গুরুত্বপূর্ণ কোনো স্থানে প্রস্তর নির্মিত দরজা এই পদ্ধতিতে কোনো ফাঁক ছাড়াই পুরোপুরি বন্ধ করা যায়। নাগবন্ধন মন্ত্র বা গরুর মন্ত্র পাঠ করলে তবেই সেটি খোলে। নাগপাশ মূলত অজগরের শিকার ধরার সময় যে কঠিন চাপ দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়ায় সেই রকমভাবেই বন্ধন করার মন্ত্র। অদৃশ্য শক্তি দিয়ে কোনো কিছুকে নাগপাশে বন্ধ করা যায়। তা সে যাই হোক, ঘটনাটা বলি শোনো। আমি মনে মনে ভাবলাম এইসবের পিছনে যে আছে সে আর যাই হোক সাধারণ মানব তিনি নন। আমি কাল ভৈরবকে মনে মনে স্মরণ করে গ্রামের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করতেই এই গ্রামের প্রকৃতির করুণ অবস্থা দেখে আমার মনটা বড্ড খারাপ হয়ে গেল। যে পথ এই বর্ষায় কাদায় পিছল হয়ে থাকার কথা তার বুকে এখন ফাটল ধরেছে। এ শ্রাবণে যেখানে চাষের জমিতে ধানের বুকে দুধ জমার কথা, সেই চাষ জমি শুকনো মরুভূমির মতো রুক্ষ বেশে চুপ করে দাঁড়িয়ে আছে। আশেপাশের গাছপালা দেখলে মনে হয় কেউ যেন তাদের মধ্যে থেকে জীবন শক্তি কেড়ে নিয়ে কাঠের পুতুলের মতো দাঁড় করিয়ে রেখেছে। পুকুর ডোবায় জল নেই বললেই চলে। যেটুকু আছে সেটা পাঁক গোলানো। আমার মনে হলো প্রকৃতি যেন এখান থেকে পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে। কিছু দূর যেতেই দূর থেকে দেখলাম একটা লোক আমার দিকে এগিয়ে আসছে। লোকটির হাব ভাব থেকে মনে হলো লোকটি আমাকে দেখে বেশ অবাক হয়েছে। কাছাকাছি আসতে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে জমিদার বাড়িটা কোথায় বলতে পারেন? সে তার অবাক ভাবটা নিয়েই মুখে কিছু না বলে সামনের দিকে হাত দেখালো। আমি তার দেখানো পথের দিকেই পা বাড়ালাম। যেতে যেতে একবার পিছন দিকে তাকালাম। দেখি লোকটা সেখানে দাঁড়িয়ে আমার দিকেই তখনও তাকিয়ে রয়েছে। বুঝলাম সে এই গ্রাম ছেড়ে সবাইকে চলে যেতে দেখেছে, কিন্তু গ্রামে নতুন কাউকে আসতে দেখেনি। তাই সে আমাকে এই গ্রামে আসতে দেখে বেশ অবাক হয়েছে।
বেশ কিছু দূর যাওয়ার পর চোখে পড়ল জমিদার বাড়িটা। তার আগে সেই শান বাঁধানো পুকুরটাও চোখে পড়ল আমার অজান্তেই কখন যেন পাতাহীন শুকনো গাছগুলোর মাথায় মাথায় সন্ধ্যা চুপিসারে উঁকি দিয়ে বসেছে। সেদিকে এগুতে লাগলাম। যতই সেদিকে এগুতে লাগলাম, একটা অশুভ শক্তির উপস্থিতি আমি টের পেতে লাগলাম। যখন আমি জমিদার বাড়ির শান বাঁধানো পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, আমার মনে হলো অশুভ শক্তির প্রভাব এখানে প্রবল মাত্রায় রয়েছে। পুকুরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম, আর তার সাথে সাথেই আমার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল। আমি বিস্ফারিত চোখে দেখলাম পুকুর পাড়ের শ্যাওড়া গাছের একটা ডাল নেমে এসেছে জমিদার বাড়ির শান বাঁধানো পুকুরের কালো জলে, আর সেই ডাল বেয়ে গিরগিটির মতো পুকুরে নেমে যাচ্ছে একটা যুবতী বউ। তার শরীরে জড়ানো আছে একটা 8 পৌরে শাড়ি। তার লম্বা চুলের ডগা ডুবে রয়েছে জমিদার বাড়ির পুকুরের কালো জলে। তার চোখের মনি দুধের মতো সাদা, গায়ের রং শ্মশানের পোড়া কাঠের মতো। সে ডাল বেয়ে নেমে জলে ডুব দিল। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চলে এলাম। বুঝলাম এই গ্রামের করুণ অবস্থার সমস্ত রহস্য লুকিয়ে আছে জমিদার বাড়িতে। জমিদার বাড়ির কাছাকাছি যেতেই আমি শুভ অশুভ দুই শক্তিরই উপস্থিতি টের পেলাম, সেটাও খুব ক্ষীণভাবে। আমার মনে হলো প্রতিনিয়ত কেউ শুভ শক্তিকে শোষণ করে চলেছে, তাই শুভ শক্তির প্রভাব ক্ষীণ হয়ে পড়েছে। তবে একটু অবাকই হলাম বাড়িটাকে দেখে, যেখানে গোটা গ্রামকে কালের ভয়াল থাবা গিলে খেয়েছে, সেখানে এই বাড়িটিকে কালের প্রবাহ ছুঁতেও পারেনি। বাড়ির মূল ফটকের সামনে এসে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালাম। কাউকে সেখানে দেখতে না পেয়ে নিজেই লোহার মোর্চে ধরা গেটটা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করেই প্রথমেই আমার চোখে পড়ল বিশাল চূড়াওয়ালা একটা মন্দিরের উপর। তবে সে মন্দির যে বহুকাল যাবৎ খোলা হয়নি, সেটা তার জরাজীর্ণ অবস্থা দেখলে বেশ বোঝা যায়। বুঝলাম এই মন্দিরে যার বাস, তারই শুভ শক্তির ক্ষীণ আভাস আমি খানিক আগেই অনুভব করেছি। 1 পা 2 পা করে মন্দিরের কাছে এগিয়ে গেলাম। হঠাৎ কোথা থেকে যেন এক গোছা মন খারাপ ছুটে এসে আমার মনটাকে বিষাদে ভরিয়ে দিল। কেউ যেন ভীষণ অভিমান নিয়ে বসে আছে এই মন্দিরের মধ্যে। কতদিন ধরে অপেক্ষা করে আছে কারোর আসবার। সে এসে স্পর্শ করলেই সে আবার ফিরে পাবে তার হারানো গৌরব। আমি মন্দিরে পা দিতে যাব এমন সময় আবার থমকে গেলাম। আমি আবারও অনুভব করলাম সেই শক্তি, যে শক্তির সম্মুখীন হয়েছিলাম গ্রামে প্রবেশ করবার সময়। মাথার মধ্যে সব যেন কেমন গুলিয়ে গেল। এমন সময় পিছনে কার একটা গলা পেয়ে চমকে পিছনে ফিরে তাকালাম। কাউকে কি খুঁজছো বাবা? দেখি
একটা বছর 60-এর বৃদ্ধ, গায়ের রং উজ্জ্বল, কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট, গায়ে সিল্কের পাঞ্জাবিতে অগণিত ভাঁজ। একবার দেখলেই বোঝা যায় প্রচণ্ড উৎকণ্ঠায় দিন যাপন করে চলেছেন তিনি। আগত সন্ধ্যার ক্ষীণ আলোয় দেখলাম লোকটির পিছনে এক রাশ কালো অন্ধকার দলা বাঁকিয়ে রয়েছে। হঠাৎ চারিদিকের পরিবেশ পরিবর্তন হতে শুরু করলো। নাকে এসে ঠেকল একটা ভিজে কাঠ পোড়া গন্ধ। মনে হলো বাড়ির মধ্যে ঝুপসি ঝুপসি অন্ধকারের মধ্যে কেউ গা মিশিয়ে আমাদের ওপর নজর রেখে চলেছে। আমার মনে হলো তার কুলসিত দৃষ্টি শরীর ও মন থেকে সমস্ত শুভ্রতাকে হরণ করে সমস্ত অন্তরাত্মায় ছড়িয়ে দিচ্ছে অশুভের প্রভাব। বুঝলাম এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলা ঠিক হবে না। সেই অশুভ শক্তি এতটাই ক্ষমতাশালী যে এর মধ্যেই তার অশুভ প্রভাব আমার ওপর পড়তে শুরু করেছে। আমি সেই লোকটিকে বললাম, নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। আপনি কি এই বাড়ির কর্তা? হ্যাঁ, আমি এই বাড়ির কর্তা। আমি একটু জ্যোতিষ চর্চা করে থাকি, আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? কিছুক্ষণ তিনি আমার দিকে বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর রুদ্ধ প্রায় কণ্ঠে বলে উঠলেন, আপনাকে আপনাকে স্বয়ং ভগবানই পাঠিয়েছেন। আসুন আসুন, ভিতরে আসুন। রাঘব চক্রবর্তীর পিছন পিছন আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম। আমি বাড়িতে প্রবেশ করতেই সেই ভিজে কাঠ পোড়া গন্ধটা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। ক্রমেই সেই গন্ধ অসহনীয় হয়ে পড়ল। বিরাট 3 মহলা বাড়ির একতলা সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে বিশাল বারান্দা চলে গেছে। বারান্দার বাম পাশে অগুন্তি ঘর, তার মধ্যে কিছু ঘর ব্যবহার করা হয় আর বাকিগুলো যে বহুকাল খোলা হয়নি সেগুলি ভারী মরচে ধরার তালাটা দেখলেই বোঝা যায়। বারান্দার কুলুঙ্গিতে ধিক ধিক করে জ্বলছে মাটির প্রদীপ। আমরা যখন বারান্দার মাঝামাঝি গিয়ে পড়েছি, হঠাৎ কুলুঙ্গিতে জ্বলতে থাকা প্রদীপগুলো দপ দপ করতে শুরু করলো। সেই ভিজে কাঠ পোড়া গন্ধ আরো তীব্র হতে শুরু করলো। এমন সময় প্রদীপগুলো নিভে গেল। আমরা সেখানেই দাঁড়িয়ে রইলাম। হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার পাশ দিয়ে চলে গেল। তার চলে যাবার এতই তীব্র গতি, তার গায়ের হাওয়াটা আমার গায়ে এসে লাগলো। সাথে সাথেই আমার গোটা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি অনুভব করলাম এই হাওয়াতে চাপ চাপ হয়ে মিশে আছে অশুভের প্রভাব। সে আরো মরিয়া হয়ে উঠেছে। আমার শরীর ও মনকে কুলসিত করার জন্য সে আরো মরিয়া হয়ে উঠেছে। রাঘব বাবুও বুঝতে পেরেছিলেন ব্যাপারটা। তার মুখ থেকে অস্ফুট স্বর ভেসে এলো, ওই ওই যে ঠাকুর, ওই আবার শুরু হলো। আমি মনে মনে ভাবলাম এবার একটা কিছু না করলেই নয়। আমি গলার পৈতেটা চেপে ধরে অদৃশ্যে কাউকে উপলক্ষ্য করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলাম। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষী অমামৃতাৎ। মন্ত্র উচ্চারণ শেষ হবার সাথে সাথেই সেই ভিজে কাঠ পোড়া গন্ধ কমতে শুরু করল। পরিবেশ সাধারণ হয়ে গেল। রাঘব চক্রবর্তী হাঁক দিলেন তার চাকরদের।
এই রঘু, একটা লণ্ঠন নিয়ে আয় তো এইদিকে। বারান্দা যেখানে শেষ হয়েছে সেইখানে একটা বিশাল দরজা দিয়ে একজন লণ্ঠন নিয়ে আমাদের দিকে আসতে লাগলো। কাছে আসতেই রাঘব বাবু তাকে বললেন, বলি, অমর নীলকে আবার একা রেখে আসিস নি তো? আজ্ঞে না কর্তা, ওনার কাছে মা ঠাকুরুন আছেন। আচ্ছা, বেশ বেশ। তুই এক কাজ কর, তুই আমাদের আলো দেখিয়ে ওই ঘরে নিয়ে চল দিকি, আর এই বারান্দার প্রদীপগুলো পরে একটু জেলে দিস তো। কর্তা, আবার কি সেই উৎপাত শুরু হলো? রঘুর প্রশ্নের কোনো উত্তর দিলেন না তিনি, কেবল একটা দীর্ঘশ্বাস ফেললেন। এই বাড়িতে ঘটে যাওয়া ঘটনার লক্ষণ প্রতিলক্ষণ দেখে আমার মনে ঘুরে ফিরে সেই একটাই চিন্তা বারবার ফিরে ফিরে আসতে লাগলো। আর আমার অনুমান যদি সঠিক হয়, তাহলে এই চক্রবর্তী পরিবারের কপালে অশেষ দুর্ভোগ নিশ্চিত। আমরা রঘুর পিছন পিছন গিয়ে প্রবেশ করলাম ঘরটিতে। ঘরে প্রবেশ করতে দেখলাম ডান দিকে একটা বিশাল পালঙ্ক, তার উপর শুয়ে আছে একটি ছেলে, বয়স আন্দাজ 22 কি 23 কি 24 হবে। লণ্ঠনের হলদেটে আলোয় স্পষ্ট দেখলাম ছেলেটির শরীর রক্তশূন্য। এই বাড়ির মতোই কেউ ওর শরীর থেকে যেন জীবন শক্তি ধীরে ধীরে শোষণ করে চলেছে। রাঘব চক্রবর্তী এবার ভেঙে পড়লেন। তিনি হাউ হাউ করে কেঁদে উঠে কাঁপা কাঁপা গলায় বললেন, ঠাকুর মশাই, আমার ছেলেটাকে আপনি বাঁচান। আমার ছেলেটা সেই যে বিছানায় পড়েছে, আর ওঠেনি। কত কবিরাজ, কত ওঝা, কত তান্ত্রিকের কাছেই না ঘুরেছি, কিন্তু কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। জানেন, আপনি আমার ছেলেটাকে রক্ষা করুন ঠাকুর মশাই, রক্ষা করুন। চক্রবর্তী মশাই, এখনই এত ভেঙে পড়বেন না, আমাকে পুরোটা জানতে হবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলের কিছু আমি হতে দেব না। আমার কথায় রাঘব চক্রবর্তী যেন একটু শান্ত হলেন। আমি কিন্তু তখনই বুঝতে পেরেছি যে কে ওর শরীর থেকে জীবন শক্তি শোষণ করে চলেছে। এ বাড়িতে ঘটা ঘটনাগুলো থেকে আমার মনে আর কোনো সন্দেহই নেই যে আমি যেটা অনুমান করছিলাম সেটাই সঠিক। আর ওই অপশক্তি একবার বাড়িতে প্রবেশ করে গেলে আর কিছুই করার থাকবে না আমার। তাকে কিছু সময়ের জন্য দমিয়ে রাখা যায়, কিন্তু বাড়ি থেকে তাড়ানো যায় না। তবু পুরো ঘটনাটা জানার আমার দরকার, তাই আমি রাঘব চক্রবর্তীকে বললাম, চক্রবর্তী মশাই, আমাকে সবটা খুলে বলুন। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর বলতে শুরু করলেন, এখন বুঝতে পারি ঠাকুর মশাই, এই ঘটনার সূত্রপাত সেই দিন থেকে। তা প্রায় বছর 2 আগেকার কথা। সেদিন সকালবেলায় আমাদের কুলপুরোহিত এলেন আমাদের কুলদেবতার পূজার উদ্দেশ্যে। বাড়িতে ঢোকার সময় যে মন্দিরটি দেখলেন, ওটাই হলো আমাদের কুলদেবতা শ্রী শ্রী হরিনারায়ণের মন্দির। উনি আমাদের পরিবারের 7 পুরুষ ধরে পুজো পেয়ে আসছেন।
তা সেদিন হলো কি, পুরোহিত মশাই মন্দিরের দরজা খুলে দেখেন মন্দিরের মেঝেতে একটা শিবলিঙ্গ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে, আর আর নারায়ণ মূর্তিও তার জায়গায় নেই। বেদি থেকে কেউ যেন নারায়ণ মূর্তিটিকে নিচে নামিয়ে রেখেছে, আর তার পাশে থাকা শিবলিঙ্গটিকে ভীষণ আক্রোশে আছাড় মেরে ভেঙে দিয়েছে। একটু বেলা বাড়লে আমি খবর পাই। এটা শুধু আমার বাড়ির ঘটনা নয় ঠাকুরমশাই, গোটা গ্রামে যেখানে যেখানে শিবলিঙ্গ বা শিব ঠাকুরের মূর্তি বা ছবি ছিল, সেগুলি এক রাতের মধ্যেই কেউ ভেঙে দিয়েছে বা নষ্ট করে দিয়েছে। কিন্তু কি কারণে যে এগুলো কেউ করলো তা বোঝা গেল না। এক রাতের মধ্যেই গোটা গ্রাম একেবারে শিবহীন হয়ে পড়ল। তারপর থেকে আমরা কতবার কত রকম ভাবে গ্রামে শিবলিঙ্গ আনার চেষ্টা করি, কিন্তু প্রত্যেকবারই আমরা অসফল হই। কোনো না কোনো কারণে সেগুলি নষ্ট হয়ে যেতে থাকে। শিবলিঙ্গ জোগাড় করতে না পারায় শিবলিঙ্গ ছাড়াই আমি নারায়ণ মূর্তি বেদিতে তোলার পরিকল্পনা করি। কিন্তু কি বলবো ঠাকুরমশাই, মাত্র হাত খানেকের একটি নারায়ণ মূর্তি হঠাৎ করে যেন পর্বত সমান ওজন হয়ে যায়। 10-12 জন লোক মিলে সেই মূর্তি সেখান থেকে একটুও সরাতে পারলাম না। তা যেদিন শিবলিঙ্গ ছাড়া নারায়ণ মূর্তি বেদিতে তোলার চেষ্টা করছি, তার পরের দিনের কথা। মন্দিরের চাবি নিয়ে আবার গেলাম পরদিন। চাবি ঘুরিয়ে তালা খুলে ভিতরে প্রবেশ করতে গিয়ে দেখি দরজা খুলছে না কিছুতেই। সারা দিন ধরে কত চেষ্টাই করলাম, কিন্তু সে দরজা আর খোলে না। আমার তো মনে হলো সে দরজা যেন কেউ মন্ত্র শক্তি দিয়ে বন্ধ করে দিয়েছে। হাজার চেষ্টা করলেও সে দরজার খোলা যাবে না। সেই থেকে আমাদের কুলদেবতার মন্দিরের দরজা বন্ধই হয়ে পড়ে রয়েছে। সেই ঘটনার পর থেকেই কি সব হয়ে গেল যে মানে শেষের কথাটা তিনি অস্পষ্টভাবে বলে চুপ করে গেলেন। বাকিটা আমি বলছি, আপনি শুনুন। আমার কথা শুনে ভদ্রলোক অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি বলতে শুরু করলাম এবার। ওই দিনের ঘটনার পর আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন, সম্পর্ক নাশ হয়, সংসারে অশান্তির মাত্রা বেড়ে যায়, রোগ ব্যাধির প্রকোপ বাড়তে থাকে এবং সেটি প্রশমিত না হয়ে দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়। যারা বাড়ি থেকে দূরে আছে তারা সম্পর্কিত হলেও তাদের কিচ্ছু হচ্ছে না। বাড়িতে যারা বসবাস করেছেন তাদেরই একমাত্র হচ্ছে। অচেনা অজানা কারো অবয়ব দেখা যাচ্ছে চারপাশে, অলৌকিক উপদ্রব হচ্ছে, একটা বিশ্রী গন্ধ আসছে নাকে একটু আনমনা হলে, খেয়াল করে খুঁজতে গেলে বোঝা যাচ্ছে না। কি তাই তো? একেবারে সঠিক কথা বলেছেন ঠাকুর মশাই, কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে বলুন তো? আমি কি করে জানলাম সেটা না হয় পরেই জানবেন চক্রবর্তী মশাই। সাধারণত এইসব ঘটনাগুলো ঘটার পেছনে দুটো কারণ থাকে। এক, সাংঘাতিক বাস্তুদোষ, এবং আর একটা হলো প্রেত প্রবেশ। আর বাড়িতে প্রেত প্রবেশ করা মানে একজনের আগমনের বার্তা দেয়। আগমনের বার্তা? কার আগমনের বার্তা ঠাকুর? কালপুরুষ।
বাস্তুতে প্রেত প্রবেশ করে বাস্তুর সমস্ত শুভ্রতা বা শুভ শক্তিকে হরণ করে নেওয়ার পর আগমন ঘটে কালপুরুষের। আপনার বাস্তুতে যে প্রেত প্রবেশ করেছে সেটা আপনার বাড়ির উপদ্রব দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন শুধু আমাদের এটাই জানতে হবে সেই অপশক্তির আগমন কি কারণে এই বাড়িতে ঘটেছে। সেই অপশক্তির আগমন যদি একবার হয়ে যায় তাহলে আর কিছুই করার থাকবে না। আর এখনো যদি আগমন না হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আটকানো সম্ভব। কিন্তু কি করে বুঝবো যে তার আগমন ঘটেছে কিনা? সেও বোঝার লক্ষণ আছে। যেমন ধরুন, গভীর রাতে আপনার মনে হলো কেউ যেন আপনার নাম ধরে ডাকল। একটু অস্পষ্ট আবছা গোঙানি বা কান্নার শব্দ, অথচ গিয়ে দেখলেন বাইরে কেউ কোথাও নেই। সন্ধ্যা হলেই বাড়ির আনাচে কানাচে মধ্যমাকৃতি, লোমশ গাঢ় খয়েরি বা কালো রং, মুখাবয়ব অস্পষ্ট, এই ধরনের একটা মূর্তি ঘোরাফেরা করতে দেখা যায়। কোনো বাস্তুতে এর প্রভাব থাকলে কাঠের আসবাবে উইপোকা ধরে না যতদিন এরা থাকে। আমার কথা শেষ হতেই রাঘব চক্রবর্তীর মুখ দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি বললেন, ঠাকুর মশাই, আপনি যে বর্ণনাগুলি দিলেন সেই সব ঘটনা বর্তমানে আমাদের বাড়িতে ঘটে চলেছে। ওই মূর্তি বাড়ির সকলেই দেখেছে। উইপোকা বাড়ি থেকে হঠাৎ উধাও হয়, গভীর রাতে অস্পষ্ট স্বরে নাম ধরে ডাকে। সব কিছুই তো মিলে যাচ্ছে ঠাকুর। এসব লক্ষণের একটাই মানে চক্রবর্তী মশাই, তার আগমন হয়ে গিয়েছে এই বাড়িতে। তাহলে কি আর কিছুই করার নেই ঠাকুর? দেখুন চক্রবর্তী মশাই, এই রহস্যময় প্রকৃতির মধ্যে এখনো এমন অনেক শক্তি আছে যাদের প্রতিকার এখনো সম্ভব নয়। আর জাগ্রত কালপুরুষকে দমিয়ে দেওয়া যায়, সরিয়ে ফেলা যায় না। এমন অবস্থায় একটাই করণীয়, সেই অপশক্তিকে কিছুটা দমিয়ে দিয়ে এ বাড়ি পরিত্যাগ করে অন্যত্র বসবাস করা। এ কি বলছেন ঠাকুর? এ বাড়ি আমার পিতৃপুরুষের সম্পদ। এ বাড়ি ছেড়ে যাবই বা কোথায়? এই শেষ জীবনে এসে যদি ভিটে ছাড়া হতে হয় তাহলে তো আমি মরেও শান্তি পাব না। এই জগতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তার সমাধানও নিশ্চয়ই থাকবে। এটাই তো প্রকৃতির নিয়ম। চক্রবর্তী মশাই, সেই সমাধান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটা ভুল পদক্ষেপ নিমেষেই সব কিছু ধ্বংস করে দিতে পারে। এই কাজে যদি আমি অসফল হই তাহলে আপনার বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না। আমার কথায় জমিদার গিন্নি মুখে কাপড় চাপা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। রাঘব চক্রবর্তী ভরাট গলায় বললেন, ঠাকুর, জন্মেছি এই বাড়িতেই, মরণ হলে এই বাড়িতেই হবে। আপনি এই নিয়ে ভাববেন না। আর আপনি যে এই কাজে সফল হবেন তা আমি জানি। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আপনার উপরে। কতটা কি করতে পারবো তা আমি জানি না, তবে আমার যা সামর্থ্য সবটুকু দিয়েই আমি চেষ্টা করব। চক্রবর্তী মশাই, এই সমস্যার সমাধান করতে হলে আগে এর মূলে আমাকে পৌঁছাতে হবে। জানতে হবে এই অপশক্তি এই বাড়িতে প্রবেশ করলো কেন। এর মূলে পৌঁছাতে গেলে সেই অপশক্তিকে কিছুটা সময়ের জন্য দমিয়ে রাখতে হবে। এই অপশক্তি জাগ্রত অবস্থায় থাকলে তা আমরা
কখনোই করতে পারবো না। তাই সেই অপশক্তিকে দমিয়ে রাখতে হলে কিছু নিয়ম আপনাদের পালন করতে হবে। এবার বলুন, আপনারা কি সেই নিয়ম পালন করতে পারবেন? ঠাকুর মশাই, এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা সব কিছু করতে রাজি আছি। আপনি শুধু বলুন কি করতে হবে আমাদের। বেশ, তাহলে আমি বলি, মন দিয়ে শুনুন। অফুরন্ত গঙ্গার জলের ব্যবস্থা করুন। সবাই সকালে উঠে স্নান করে নিন, কারণ সেই অপশক্তি সারা রাত ধরে তার কুদৃষ্টি আপনাদের ওপর ফেলছে। সেই অপশক্তির কুপ্রভাব ধুয়ে ফেলুন সকালে উঠে। স্নান সেরে এসে গায়ে মাথায় গঙ্গা জল ছিটিয়ে গোটা বাড়িতে জল ছিটিয়ে দিন। বাস্তুর 4 কোণে ধূপ জ্বালিয়ে দিন। বাড়িতে সকাল সন্ধ্যা ধুনো জ্বালান। ধুনোর সাথে একটু অগরু বা কর্পূর আর একটু বাঁশের ছাল মেশান। ঐশা নক্ষত্রে ফোটা শ্বেত আকন্দের মূল মেশান। এটি একটু কঠিন হবে পাওয়া, চিন্তা করবেন না, এটা আমি জোগাড় করে দেবক্ষণ। এইগুলি একসাথে মিশিয়ে সকাল সন্ধ্যা বাড়িতে ধুনো দিন। সেই অপশক্তিকে আপনি মনের জোরে ঠেকাতে পারবে না। তার জন্য আপনাকে কিছু শুভ্র প্রভাব পাঠাতেই হবে। রান্নাঘরে কাজ শুরু করার আগে একটি নকুল দানা জ্বালিয়ে দেবেন। রান্না চলাকালীন ফাঁকা রেখে যাবেন না। রান্না করার পর প্রতিটি পদের উপর তুলসী পাতা দিয়ে দেবেন একটি একটি করে। এতে করে সেই অপশক্তি তার কুদৃষ্টি ফেলতে পারবে না। আচ্ছা চক্রবর্তী মশাই, আপনাদের গ্রামে রক্ষাকালী পুজো কোথাও হয়? না ঠাকুর, আমাদের গ্রামে কোথাও রক্ষা কালী মায়ের মন্দির নেই। তবে আমাদের পাশের গ্রাম শিমুলতলা, ওখানে আছে। কিন্তু কেন বলুন তো ঠাকুর? যে মন্দিরে মা রক্ষাকালীর পুজো হয় সেই মন্দিরের বেদি ধোয়া জল নিয়ে এসে প্রত্যেক সপ্তাহে শনিবার সন্ধেবেলা বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন। এটি 8টি শনিবার করবেন। আর সব শেষে একটাই কথা বলবো, কালপুরুষ নিয়ে যত কম আলোচনা করা যায় ততই ভালো। কারণ যতবার আপনি নামটা মুখে নেবেন ততই সুপ্ত পিশাচ শক্তি নাড়া খায়। যদি এই নিয়ে কারো কিছু বলার থাকে তাহলে আলোচনা করবেন বাড়ির বাইরে। এই ধরনের অপশক্তি এতটাই শক্তিশালী যে আপনার পরিকল্পনা ভেস্তে দেওয়ার ক্ষমতা সে রাখে। সত্যি দেওয়ালেরও কান গজিয়ে যায় একসময়। এই নিয়মগুলো যদি ঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে কিছুটা হলেও সেই অপশক্তিকে দমিয়ে রাখা যাবে। এই অল্প সময়ের মধ্যে আপনাদের এই ঘটনার সূত্রপাত খুঁজে বের করতে হবে। রাতে খাওয়া দাওয়া শেষ হলে আমার শোয়ার ব্যবস্থা হলো পূর্ব দিকের একটি ঘরে। সারা দিন পথ হেঁটে ক্লান্ত ছিলাম। বিছানায় পিঠ দিতেই আপনা হতেই চোখ বুজে এলো। শেষ রাতে একটা ভীষণ অস্বস্তিতে আমার ঘুম ভেঙে গেল। আমার অবচেতনে কিসের যেন অস্পষ্ট শব্দ কানে বাজছিল। আমি যেই না চোখ খুলেছি তখনই সেই শব্দটি টের পেয়ে যেন আপনা হতেই থেমে গেল। চোখ মেলে তাকিয়ে দেখলাম গোটা ঘর অন্ধকার। তেলের প্রদীপটা কখন জানি নিভে গিয়েছে। বোধহয় তেল শেষ হয়ে গিয়েছে। সেটা জ্বালানোর উদ্দেশ্যে যেই বিছানা থেকে উঠে বসেছি এমন সময় আমার দরজার ঠিক বাইরেটায় একটা ছম ছম নুপুরের ঋণ ঋণের শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। ঠিক যেমন করে কোনো পাহারাদার পাহারা দেয় ঠিক তেমনই সেই শব্দটা এ মাথা থেকে ও মাথা পর্যন্ত প্রতিধ্বনিত হতে লাগলো। বুঝলাম
তার কাছে আমার প্রত্যেকটি পদক্ষেপ স্পষ্ট। এই দরজা তার কাছে কোনো বাধাই নয়। সে চাইলে ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। আমার আর বুঝতে বাকি রইল না আমার দরজার বাইরে সেই প্রেত এসে উপস্থিত হয়েছে। আমি পদ্ম বীজের মালাটা হাতে নিয়ে অন্ধকারের মধ্যে দরজা অনুমান করে এগুতে লাগলাম। দরজার কাছে দাঁড়িয়ে দরজাটা খুলতে যাব, হঠাৎই নুপুরের শব্দটা থেমে গেল। আমিও থমকে গেলাম। কিছুক্ষণ সব চুপচাপ। মনকে একাগ্র করে আমি দরজাটা হাট করে খুলে দিলাম। বাইরে অমাবস্যার রাতের মতো অন্ধকার, কেউ কোথাও নেই। সিঁড়ির দিকে চোখ যেতেই দেখলাম শেষ রাতের অন্ধকারে কালো একটা কিছু সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আমিও গিয়ে শুয়ে পড়লাম। বাকি রাত নির্বিঘ্নে কেটে গেল। তারানাথ একটু থামল। ঠিক এই সময় আমাদের কানে বেজে উঠল একটা ছমছম নুপুরের শব্দ। আমি কিশোরীর দিকে চেয়ে দেখি সেও আমারই মতো অবাক। তারানাথের দিকে চোখ যেতেই দেখি সে আমাদের রকম সকম দেখে মিটিমিটি হাসছে। আমরা দুজনে একসাথে পিছনে তাকালাম। দেখি চারিমা ঘরে এসেছে। তার হাতে দুটো পাত্র। সে আমাদের কাছে এসে বলল, কাকা বাবুরা, আজ আপনাদের জন্য চিড়ের পোলাও বানিয়েছি। সে কি চারিমা, তুমি কি করে জানলে যে আজ আমরা আসব? বাবাই তো বলল আপনারা আজকে আসবেন, তাই ভাবলাম কাকা বাবুরা প্রত্যেকবার এসে শুকনো মুড়ি খান, আজকে একটু চিড়ের পোলাও বানাই। তাই নাকি? কই দেখি। এই বলে চারির হাত থেকে একটা পাত্র নিয়ে কিশোরী খেতে শুরু করে দিল। তার খাওয়া দেখে মনে হচ্ছে কেউ যেন এখনই তার থেকে খাবারের ভাগ চাইবে। তাই সেটি সে তাড়াতাড়ি শেষ করতে পারলে যেন নিশ্চিন্ত হয়। তারানাথ অবশ্য সেটাই লক্ষ্য করছে। সে একটু খুব করে কেশে তারপর বলল, আরে কিশোরী, একটু আস্তে খাও, নইলে যে বিষম লাগবে। আর একটু দেব কাকা বাবু? পেটুক কিশোরী গাল নাড়তে নাড়তে বলল, আরও একটু দেবে? তা তোমার কম পড়বে না তো? আরে না না, কিচ্ছু পড়বে না। বেশ বেশ, তাহলে একটু দাও। চারিমা, যাবার সময় এই তেলে ভাজার ঠোঙাটা নিয়ে যেও। এই বলে তাকে তেলে ভাজার ঠোঙাটা বাড়িয়ে দিলাম। সে তেলে ভাজার ঠোঙাটা নিয়ে ভেতরে চলে গেল। তারপর তারানাথ বলল, কই বিভূতি, পাসিংসোর প্যাকেটটা দাও দেখি। ওখানে যে আবার নিভে গেল, দুধ চাই, ভাল লাগে না। তারানাথকে সিগারেটের প্যাকেট দিয়ে আমি খেতে শুরু করলাম চারিমায়ের দিয়ে যাওয়া চিড়ের পোলাও। তারানাথ একটা সিগারেট ধরিয়ে আবার গল্পে ফিরে এলেন। তার সকালে উঠে রাঘব চক্রবর্তীর সাথে দেখা করতে গেলাম। গিয়ে দেখি উনি কোথাও একটা যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। এ কি চক্রবর্তী মশাই, কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, ওই আপনি কালকে বললেন। কি যেন একটা বলতে গিয়েও থেমে গেলেন ভদ্রলোক। তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে বললেন, ঠাকুর, আপনি কাল বললেন না মা রক্ষাকালীর বেদি ধোয়া জল ছড়িয়ে দিতে এই গোটা বাড়িতে, সেটি আনতেই যাচ্ছি। সকাল সকাল বেরিয়েছি যাতে সন্ধ্যার আগে ফিরে আসতে পারি। ঠাকুর, আমার অবর্তমানে এই বাড়ির সব দায়িত্ব কিন্তু আপনার কাঁধে। আমি আপনার কাঁধে ছেড়েই যাচ্ছি। কিন্তু আপনি এই নিয়ে ভাববেন না,
দিনের বেলায় সেই অপশক্তি অতটা ক্রিয়াশীল থাকে না। আচ্ছা চক্রবর্তী মশাই, বলছি এদিকে বুনো আগাছা ঝোপ জঙ্গল কোন দিকটা গেলে পাওয়া যাবে? ঠাকুর, এ গ্রামে সব গাছই তো প্রায় শুকিয়েছে। ওই যেটুকু আছে পূর্ব দিকে নদীর পাড়ে, ওই দিকে গিয়ে দেখুন যদি কিছু খুঁজে পান। আচ্ছা বেশ, এবার আপনি বেরিয়ে পড়ুন। গরুর গাড়ি মিলিয়ে যেতে আমি বেরোলাম উষা নক্ষত্রে ফোটা শ্বেত আকন্দের মূলের সন্ধানে। মনে মনে ঠিক করলাম রাতে একবার চন্দ্র দর্শনে বসবো, যদি কিছু জানা যায়। রাঘববাবু সন্ধ্যার আগেই ফিরে এলেন। গঙ্গা জলে শুদ্ধ হয়ে নতুন বস্ত্র পরিধান করে মা রক্ষাকালীর বেদি ধোয়া জলের পাত্র নিয়ে এসে তিনি দাঁড়ালেন বাড়ির ঈশান কোণে। আমি তার পিছনেই দাঁড়িয়ে রইলাম। পাত্র থেকে একটু জল হাতের তালুতে নিয়ে ছিটিয়ে দিলেন বাস্তুর মধ্যে। সাথে সাথেই বাড়ির মধ্যে ভূমিকম্প হলো যেন। গোটা বাড়িটা একবার তুলে উঠল। করাল বদনের শক্তি ছোঁয়া মাত্রই সেই অপশক্তি কেঁপে উঠেছে। এটা তারই প্রতিফলন। এবার তাকে একটু হলেও দমাতে হবে, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য। সে আবার ফিরবে শক্তি সঞ্চয় করে। তখন সে হয়ে উঠবে আরো ভয়ঙ্কর, আরো নিষ্ঠুর। প্রাথমিক সব কাজকর্ম মিটে গেলে আমি রাঘব চক্রবর্তীকে ডেকে বললাম, চক্রবর্তী মশাই, এবার আমাদের আরো সাবধানে থাকতে হবে, আরো সতর্ক হতে হবে। সেই অপশক্তি তার দৃষ্টিপথে বাধা পেয়েছে। সাময়িক সময়ের জন্য তার ক্ষমতা ক্ষীণ হয়ে পড়েছে, তবে সে আবার ফিরবে ক্ষমতা সঞ্চয় করে। তখন সে হয়ে উঠবে আরো ভয়ঙ্কর। তাই সকলে একটু সাবধানে থাকবেন, কেমন? রাত্রে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ার পর আমি ঘরে এসে দরজা বন্ধ করে পূর্বমুখী হয়ে পদ্মাসনে বসে প্রথমে গাত্রবন্ধন করলাম। তারপর দু হাতের আঙুল দিয়ে কান আর চোখ আর কপালের মাঝখানটা টিপে ধরে এক মনে সেই অপশক্তির কথা ভাবতে লাগলাম। বিশেষ কিছুই দেখতে পেলাম না। বার কয়েক চক্রবর্তী পরিবারের কুলদেবতা, বিশাল চূড়াওয়ালা মন্দির, জমিদার বাড়ির শান বাঁধানো পুকুর ঘাটের ওপর সেই শ্যাওড়া গাছটা আর অমর নীলের মুখটা। তারপরেই কোথা থেকে একটা চাপ চাপ অন্ধকার এসে আমার দৃষ্টিপথে বাধা সৃষ্টি করল। বারবার মনোসংযোগ নষ্ট হতে লাগলো। আমি একটু অবাক হলাম বটে, কারণ মা রক্ষাকালীর ছোঁয়া পেয়ে সেই অপশক্তির ক্ষমতা এখন সীমিত প্রায়। তাহলে আমার দৃষ্টিপথে বাধা দিচ্ছে কে? তাহলে কি সেই প্রেত? চোখ খুলে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালাম মন্দিরটার কাছে। তাকিয়ে রইলাম এক দৃষ্টে মন্দিরটার দিকে। আপনা হতেই মনটা যেন ভার হয়ে আসতে লাগলো। ধরতে পারলাম না এই মন্দিরের সাথে সেই অপশক্তির সম্পর্ক কি। ঘরে ফেরার জন্য যেই পিছন দিকে মুখ ঘুরিয়েছি, অমনি আমার মনে কেমন একটা অনুভূতি হলো। কারো উপস্থিতি টের পেলাম আমি। চোখ আপনা হতেই চলে গেল এই বাড়ির পূর্বে অবস্থিত একটি ঘরের জানালার দিকে। ক্ষয়ে আসা চাঁদের ক্ষীণ আলোতেও স্পষ্ট দেখতে পেলাম জানালার ঠিক নিচে দেওয়াল বেয়ে উঠে যাচ্ছে একটা গিরগিটির মতো ছায়া মূর্তি। ঝাপসা ঝাপসা আলো আঁধারির মধ্যেও তার শরীরে জড়ানো কাপড়টা এক নজরে দেখে চিনতে পারলাম সে সেই প্রেত মূর্তি
যাকে আমি এই গ্রামে প্রবেশ করার সময় দেখেছিলাম। জমিদার বাড়ির ছান বাঁধানো পুকুর ঘাটে শ্যাওড়া গাছটার ডালে দেখেছিলাম। আমার মনে পড়ে গেল ওই ঘরটা তো অমর নীলের। আমি রুদ্ধশ্বাসে দৌড় দিলাম ঘরটির উদ্দেশ্যে। অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে সামনে বিশাল বারান্দা। বারান্দায় জ্বলতে থাকা প্রদীপগুলো কোনো মায়া বলে নিভে গিয়েছে। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে আবার দৌড় লাগালাম। আমি বেশ বুঝতে পারছি সেই পিশাচি এসে গিয়েছে তার শেষ মরণ কামড় বসাতে। আমি এক দৌড়ে পৌঁছে গেলাম দরজার কাছে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে যাব এমন সময় আমার কানে এলো অমর নীলের ক্ষীণ গলার স্বর। আমি থমকে গেলাম। সে বলছে, পিশাচি, তুমি আবার এসেছ? এখনো তোমার কামের খিদে মেটেনি? এই নাকি তুমি আমায় ভালোবাসতে? ভালোবাসার প্রতিদান এই রকম করে দিচ্ছ? অপরদিকে এক মেয়েলি গলায় সুমধুর কণ্ঠে কেউ যেন বলে উঠল, ভালো তো তোমাকে এখনো বাসি অমরনীল, তাই তো তোমার কাছে বারবার ফিরে ফিরে আসি। আমি দরজা একটু ফাঁক করে ঘরের মধ্যে দৃষ্টি ফেললাম। আমার চোখ গেল জানালার দিকে। চন্দ্রিমার মায়াকৃত জোছনা এসে লেগেছে সেই মূর্তির গায়ে। সেই আলোয় দেখলাম তার মণিহীন দুই চোখে ফুটে উঠেছে এক লোলুভ ভাব। তার গালের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে লালা জাতীয় একটা তরল। তার লম্বা জিভ বেরিয়ে এসে বার কয়েক তার ঠোঁটে স্পর্শ করল। বুঝলাম আর দেরি করাটা ঠিক হবে না। দরজা ঠেলে ঘরের মধ্যে প্রবেশ করলাম। আমাকে দেখেই সেই পিশাচি একটা বিকট চিৎকার করে উঠল। ওহ, সে কি চিৎকার! সে চিৎকারে মাথার শিরা উপশিরা ছিলে যেতে লাগলো আমার। মনে হলো কানের পর্দা ফেটে এখনই রক্ত বেরিয়ে আসবে। আমি সেই সব উপেক্ষা না করে পদ্ম বীজের মালাটা উঁচিয়ে ধরে উচ্চারণ করলাম, ওং ক্রিং কাল্লেই নমঃ প্রশ্নানম সর্বপ্রয়ামি। ওং ক্রিং ক্রিং হুং হুং হিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হং হং হ্রিং হ্রিং স্বাহা। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। সাথে সাথেই সেই পিশাচি জানালা দিয়ে মিলিয়ে গেল মায়াময় জ্যোৎস্না রাত্রির অন্ধকারে। আমি সেখানেই হাঁটু মুড়ে বসে পড়লাম। কানে তখনও তালা লেগে আছে আমার। দরজা দিয়ে লণ্ঠন হাতে প্রবেশ করলেন রাঘব চক্রবর্তী এবং তার সাথে বাড়ির সকলে। আমাকে ওভাবে বসে থাকতে দেখে উনি বললেন, এ কি ঠাকুর মশাই, এই সময় আপনি এইখানে? আর এই বিকট চিৎকারটা কিসের ছিল? চক্রবর্তী মশাই, সব বলছি, আগে লণ্ঠনটা দিন। অমর নীল ঠিক আছে তো? সেটা আগে দেখা দরকার। সে কি হয়েছে অমর নীলের? আমি তার কথার কোনো উত্তর না দিয়ে তার হাত থেকে লণ্ঠনটা নিয়ে এসে দাঁড়ালাম পালঙ্কের কাছে। লণ্ঠনের হলদেটে আলোয় দেখলাম অমর নীলের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। গোটা শরীর ঘেমে উঠেছে তার। চোখ বড় বড় করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। বুঝলাম এখনই কিছু একটা না করলে প্রাণ সংশয় ঘটতে পারে। আমি তাদের চাকর রঘুকে বললাম, একটা তামার পাত্রে একটু জল নিয়ে আসো, তাড়াতাড়ি। রঘু জল এনে দিলে আমি তাতে তর্জনী ডুবিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র মনে মনে পাঠ করলাম। তারপর সেটি জমিদার গিন্নিকে দিয়ে বললাম, মা, এটি অমরনীলকে খাইয়ে দিন। জল পান করা মাত্রই তার সারা শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। কিছুক্ষণের মধ্যেই অমরনীলের শ্বাস প্রশ্বাস
সাধারণ হতে শুরু করলো। চোখ আস্তে আস্তে বুজে এলো তার। আমি জমিদার গিন্নিকে বললাম, মা, ওকে একটু বিশ্রাম নিতে দিন, কিছুক্ষণের মধ্যেই ও সুস্থ হয়ে যাবে। এরপর আমি একটা চেয়ার টেনে পূর্বমুখী জানালার দিকে মুখ করে বসলাম। ধরণীর বহির আকাশে এক ফালি চাঁদ ভেসে বেড়াচ্ছে। আমি মুখ না ফিরিয়ে রাঘব চক্রবর্তীকে বললাম, আপনি অভিসারিকা নামের কাউকে চেনেন? আমার কথা শুনে একবার চমকে উঠলেন তিনি। তারপর ভয়ার্ত গলায় বললেন, হঠাৎ এ প্রশ্ন কেন করছেন ঠাকুর? কেন করছি সেটা পরে বলছি, আগে বলুন, আপনি চেনেন কাউকে এই নামে? ভয়ার্ত কোনো কিছুর স্মৃতি মনে পড়লে মানুষ যেমন আতঙ্কিত হয়ে পড়ে, রাঘব চক্রবর্তীর মুখে ঠিক সেই রকম একটা ভাব ফুটে উঠল। তিনি শুকনো ঠোঁটে বার কয়েক জিভ বুলিয়ে বলতে শুরু করলেন, আমাদের কুলপুরোহিত ছিলেন মুখুজ্জে মশাই। ওনার ছেলে নীলাম্বর। ওই নীলাম্বরের স্ত্রী ছিল অভিসারিকা। তার জীবিত কালে অমন সুন্দরী বউ এই গ্রামে তো ছিলই না। আশেপাশে 7টি গ্রাম খুঁজলেও পাওয়া যেত কিনা সন্দেহ আছে। যেমন তার রূপ তেমনি তার গুণ, একেবারে অতুলনীয়। একা হাতে গোটা সংসারটা সামাল দিত সে। মাটির কলসি নিয়ে যখন জল নিতে আসতো আমাদের সান বাঁধানো পুকুর ঘাটে, সব সময় মাথায় ঘোমটা, চোখের দৃষ্টি ছিল একদম নিচের দিকে। এহেন বধূ কেন যে এমন একটা কাণ্ড ঘটালে, গ্রামের সব বউ মানুষেরাই সকাল বিকেল আমার ওই পুকুরটি থেকেই জল নিয়ে যেত। তা সেদিন সন্ধ্যার কিছু আগে আমি ঘরেই বসে রয়েছি। এমন সময় সম্মিলিত মেয়ে মানুষের কণ্ঠের একটা কোলাহল ঘাটের দিক থেকে শুনতে পাই। আমি তখনই সেখানে চাই। গিয়ে দেখি পুকুর পাড়ে যে শেওড়া গাছটা আছে তার একটা ডাল নেমে এসেছে পুকুরের দিকে, আর সেই ডালটা বেয়ে দড়ি বেঁধে ঝুলে আছে অভিসারিকা। তার দেহে জড়ানো আছে একটা নতুন 8 পৌড়ে শাড়ি, আর সিঁথিতে মোটা সিঁদুরের প্রলেপ। আর সব থেকে অবাক বিষয় কি জানেন ঠাকুর মশাই? অভিসারিকার মুখে যেন কোনো মৃত্যু যন্ত্রণা ছিল না, তার বদলে ছিল একটা মৃদু অবজ্ঞার হাসি। দেখে মনে হয় সে যেন মরতে পেরে আনন্দিতই হয়েছে। এই মরণ যেন তার কাছে সুখের। এই ঘটনার কিছুদিন পরে মুখুজ্জে মশাইয়ের ছেলে নীলাম্বরও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, নিজের ঘরে অবশ্য। বোধহয় তার স্ত্রীর শোকেই সে এই কাজ করে। এরপর তাদের সংসারটা একদম ভেসে যায় ঠাকুর মশাই। এখনো পর্যন্ত মুখুজ্জে মশাইকে দেখলে ভীষণ মায়া হয় জানেন। শেষ বয়সে এসে ছেলে বউ দুজনকেই হারালেন যে, সেই শোকে তিনিও বড্ড ভেঙে পড়েছেন। আচ্ছা চক্রবর্তী মশাই, যখন ঘটনাটি ঘটে তখন অমরনীল কোথায় ছিল? অমরনীল তো তখন এখানেই ছিল।
সেই ঘটনার মাসখানেক আগেই সে কলকাতা থেকে গ্রামে ফিরেছিল। আচ্ছা, একটু মনে করে বলুন তো, যে মাসে নীলাম্বর মারা যায় সেটা কি কোনো মল মাস ছিল? অর্থাৎ যে কোনো মাসে দুটো অমাবস্যা পড়ে সেই মাসটাকে বলা হয় মল মাস। সেই রকম কোনো মাস কি ছিল? হ্যাঁ ঠাকুর মশাই, সেটি মল মাসই ছিল বটে। সেটাও এমনি শ্রাবণ মাসই ছিল। আমি ততক্ষণে সব বুঝে গিয়েছি। আমি রাঘব চক্রবর্তীকে বললাম, চক্রবর্তী মশাই, আপনার এই দুর্দশার জন্য দায়ী আপনার কুলপুরোহিত। আমাদের কুলপুরোহিত মানে মুখুজ্জে মশাই? এ আপনি কি বলছেন ঠাকুর? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর সেই অপশক্তি আর কেউ নয়, ওই পুরোহিতের ছেলে নীলাম্বর। কি বলছেন ঠাকুর? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নীলাম্বর? বিশ্বাস না হলেও এটাই সত্য চক্রবর্তী মশাই। তাহলে আপনাকে পুরোটা বলি। আচ্ছা চক্রবর্তী মশাই, আপনি কি জানেন অমর নীল আর অভিসারিকার মধ্যে অবৈধ সম্পর্ক ছিল? সে কি? এ বিষয় তো আমি কখনো কিছুই শুনিনি। আমি তো জানতাম অভিসারিকা তার স্বামীকে পতি পরমেশ্বর রূপে পূজা করত এবং সে অত্যন্ত ধর্মপরায়ণও ছিল। তার তো কোনোদিন কোনো প্রকার বদনাম শুনিনি। হ্যাঁ চক্রবর্তী মশাই, আপনি ঠিকই জানতেন। ওই রমণী ছিল পদ্মিনী জাতির। এই রমণীর নামেই লুকিয়ে থাকে এদের রহস্য। পুজো পাঠ করতে অত্যন্ত ভালোবাসেন ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সর্বদা থাকে। রমণীকুলে এদের সর্বোত্তম মানা হয়। কিন্তু এই রমণী মনে মনে কোনো কিছুর কামনা করলে সেটিকে পাওয়ার জন্য তারা সব কিছু করতে পারে। অমর নীল ছিল অত্যন্ত সুপুরুষ যুবক। তার প্রতি আকর্ষিত হয়ে পড়াটা স্বাভাবিক। তাদের মধ্যে যে অবৈধ সম্পর্ক ছিল এটা আমি নিশ্চিত, কারণ এর প্রমাণ কিছুক্ষণ আগেই আমি পেয়েছি। আমার মনে হয় তারা যখন গোপনে সাক্ষাৎ করত তখন আপনাদের কুলপুরোহিত সেটি দেখে ফেলেন। সে তার ছেলেকে এ বিষয়ে অবগত করায় তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। তাই জন্যই অভিসারিকা আত্মহত্যার পথ বেছে নেয়। সেই শোকে নীলাম্বরও আত্মহত্যা করে। আর কোনো ব্রাহ্মণ যদি মল মাসে আত্মহত্যা করে তাহলে তার পরিণতি কি হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের কুলপুরোহিতের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আমার মনে হয় তিনি গোপনে তন্ত্র সাধনা করতেন। এ বাড়িতে তো প্রেত আগে থেকেই উপস্থিত ছিল। সেই রমণীর জীবিত অবস্থায় যে বাসনা পূর্ণ হয়নি সেটি মৃত্যুর পর পূর্ণ করতে সে এই বাড়িতে আসবে, সেটি আপনাদের কুলপুরোহিত খুব ভালো রকম জানতেন। আর সে এই সুযোগটাই কাজে লাগায়। সে তন্ত্রক্রিয়ার দ্বারায় এ বাড়িতে সেই অপশক্তির আগমন ঘটায়। যে শ্রাবণে তার পুত্র আর পুত্রবধূ তাকে ছেড়ে চলে যায়, যে মল মাসের জন্য তার ছেলের এই পরিণতি হয়, তিনি ঠিক করেন সেই শ্রাবণের বৃষ্টিকে এই গ্রামে প্রবেশ করতে দেবেন না। তাই সে নাগ অস্ত্র দিয়ে সমস্ত গ্রাম বন্ধন করে দেয় এবং তার সাথে আপনাদের মন্দিরের দরজা। আর অজানা কারণে শিবলিঙ্গ নষ্ট হওয়ার একটাই কারণ, তিনি কোনো রকম ভাবে আপনাদের কুলদেবতার পুনরায় প্রতিষ্ঠা এ বাড়িতে হতে দিতে চান না। তাহলে তাহলে এখন উপায় কি ঠাকুর? উপায় এখন একটাই, আপনাদের কুলদেবতাকে পুনরায় প্রতিষ্ঠা করা
আপনি পুজোর আয়োজন করুন, কালকেই আমি পুজোয় বসবো চক্রবর্তী মশাই। রাত্রে শোয়ার আগে আমি রাঘব চক্রবর্তীকে বললাম, চক্রবর্তী মশাই, কাল সবার আগে একটু গঙ্গা মাটি জোগাড় করে রাখবেন। ওটি না হলে এই পুজোর সমস্ত প্রস্তুতি বিফলে যাবে। এই বলে আমি নিজের ঘরে শোয়ার জন্য চলে গেলাম। পরদিন সকালে উঠে স্নান সেরে নিলাম। রাঘব চক্রবর্তীর থেকে গঙ্গা মাটিখানি চেয়ে নিয়ে তৈরি করলাম একটা শিবলিঙ্গ। সেটি নিয়ে বাইরে বেরিয়ে দেখি স্বয়ং জমিদার গিন্নি গোটা উঠোন গোবর গোলা জল দিয়ে নিকিয়ে দিচ্ছেন। আমি গিয়ে দাঁড়ালাম মন্দিরের সিঁড়িতে। আমি জানি এই মন্দিরের দরজাও নাগ অস্ত্র দিয়ে বন্ধ করা। আমি শুদ্ধ কণ্ঠে উচ্চারণ করলাম, ওম তৎপুরুষ বিদ্যমাহে সুবর্ণপাক্ষায় ধীমহে তন্ন গুরু দ্বার প্রচোদয়াৎ। ওম তৎপুরুষ বিদ্যমাহে সুবর্ণপাক্ষায় ধীমহে তন্ন গুরু দ্বার প্রচোদয়াৎ। সাথে সাথেই মন্দিরের দরজা খুলে গেল। আমি দেখলাম ক্ষীর সাগরে শেষ নাগের উপর শয়ন রাতে শ্রী হরিনারায়ণের একটা মূর্তি। মনে মনে বললাম, হে জগৎপালক, আপনার ডাক আমি ঠিকই শুনতে পেয়েছি। আমার চিত্ত চঞ্চল হতে পারেনি। করো জোরে প্রণাম করে মন্দিরে প্রবেশ করে শিবলিঙ্গ রেখে দিলাম নারায়ণ মূর্তির ঠিক পাশে। তারপর রাঘব চক্রবর্তীকে ডেকে বললাম, চক্রবর্তী মশাই, এবার আপনি মূর্তি বেদিতে তুলতে পারবেন, আসুন। রাঘব চক্রবর্তীর চোখে মুখে কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট। তিনি হয়তো ভাবতেই পারেননি মন্দিরের দরজা আর কোনোদিনও খুলবে। তিনি দু চোখে জল নিয়ে নারায়ণ মূর্তি বেদিতে তুললেন। গোটা মন্দিরে ধুলোর আস্তরণ বিছিয়ে রয়েছে। মাকড়সার জালে চারিদিক ভরে আছে। আমি রাঘব চক্রবর্তীকে বললাম, চক্রবর্তী মশাই, মন্দির পরিষ্কার করে আলপনা দেওয়ার ব্যবস্থা করুন। সময় কিন্তু আর খুব বেশি নেই। হ্যাঁ 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 ঠাকুর, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। এই বলে তিনি বাড়ির ভিতরে চলে গেলেন। বেলা একটু বাড়লে আমি পুজোয় বসলাম। চক্রবর্তী পরিবারের সকল সদস্যদের মন্দিরের মধ্যে ডেকে নিলাম, কারণ আমি কিছুটা অনুমান করেছিলাম এই বাড়িতে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। প্রথমে পিতলের পাত্রে একটু জল নিয়ে গোটা মন্দিরে গায়ত্রী মন্ত্র পাঠ করতে করতে গণ্ডি দিয়ে দিলাম। আর যাই হয়ে যাক না কেন, মন্দিরটিকে অপবিত্র হওয়ার থেকে রক্ষা করতেই হবে। এরপর আমি মন্দিরে প্রবেশ করলাম। গোটা বাড়িটা নিশ্চুপ হয়ে আছে, ঠিক যেন ঝড় আসার আগের মুহূর্তে প্রকৃতি যেমন নিশ্চুপ হয়ে যায়, ঠিক সেই রকম। মন্দিরে প্রবেশ করে প্রথমে গাত্রবন্ধন ও আসন শুদ্ধি করে আলপনার মাঝে ঘট পাতলাম। কেতুকী ফুল দিয়ে সাজিয়ে দিলাম যজ্ঞ ভূমি। আম পাতা, জবের শীষ আর ডাব দিয়ে সাজিয়ে তুললাম ঘট। ডাবের গায়ে স্বস্তিক চিহ্ন আঁকলাম। প্রাথমিক সমস্ত কাজ মিটে গেলে আমি হাতের তালুতে কয়েক ফোঁটা জল নিয়ে উচ্চারণ করলাম, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু।
তারপর সেই জল পান করে করজোড়ে বললাম, ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরয়া দিবীব চক্ষুরাততম ওম অপবিত্রং পবিত্রো বা সর্বাবস্থাঙ্গত বিবা যৎসরিত পুণ্ডরিকাক্ষং সবাজ্যভ্যন্তর শুচি নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি শরন্তে সাধব সর্বে সর্বকার্যেষু শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। এরপর আমি গণেশ প্রণাম, গুরু প্রণাম, শিব প্রণাম ও দুর্গা প্রণাম শেষ করে নারায়ণ স্নান সারছি, ঠিক তখনই চক্রবর্তী বাড়ির আকাশে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত মেঘের রাশি। মৃদু বাতাস বইতে শুরু করল। 3 মহলা বাড়ির 3 তলা থেকে একটা কালো ধোঁয়া নির্গত হয়ে ঢেকে ফেলল পুরো বাড়িটাকে। পরিবেশ ভারী হয়ে উঠল আষ্টে গন্ধে। সেই দৃশ্য চক্রবর্তী পরিবারের সকল সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করল। বুঝলাম অপশক্তি তার মায়াজাল বিস্তার করতে শুরু করে দিয়েছে। আমি বিচলিত না হয়ে কূর্ম মুদ্রায় পুষ্প নিয়ে পূর্ববৎ ধ্যান শুরু করলাম। ওম দেও সদা সবিত্র মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসীজাসং সন্নিবিষ্ট কেউর্বাণ কনককুণ্ডল বাণ কিরীটিহারি হিরণ্ময় বর্ধিত শঙ্খচক্র। নারায়ণ ধ্যান শেষ হতেই সেই নিকষ কালো অন্ধকার থেকে একটা শ্মশান পোড়া কাঠ উড়ে এসে পড়ল ঠিক মন্দিরের সিঁড়ির কাছটায়। অমনি সবাই ভয়ে চিৎকার করে উঠল। এরপর আরো কিছু শ্মশানের অপবিত্র জিনিস এসে পড়তে লাগলো। সাথে সাথেই নাকে এলো মাংস পোড়া গন্ধ। কোথা থেকে এক পাল কাক এসে মন্দিরের উপরে পাক খেতে খেতে বিকট চিৎকার করতে শুরু করলো। ওহ, সে কি ভয়ানক পরিবেশ! এখনো মনে পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায়। এবার আমারও ভয় হতে শুরু করলো। এই পুজো আমি শেষ করতে পারবো তো? আমি উচ্চ স্বরে বললাম, যাই হয়ে যাক, কেউ মন্দিরের বাইরে পা রাখবেন না। সে ভয় দেখাচ্ছে। পুজো সম্পূর্ণ যাতে না হয় সেই জন্য সে ভয় দেখাচ্ছে। তোমাদের মধ্যে কেউ যদি ভয় পেয়ে মন্দির ছেড়ে বাইরে বেরিয়ে যাও, তাহলে সে তোমাকে প্রাণে বাঁচতে দেবে না আর পুজো সম্পন্ন হতে দেবে না। তাই দয়া করে কেউ বাইরে যেও না। পুনরায় আমি পুজোর মধ্যে মনোনিবেশ করতে যাব। এমন সময় তাল তাল কাঁচা মাংসের পিণ্ড এসে পড়তে লাগলো উঠোনে। আমি আর সহ্য করতে পারলাম না। পঞ্চপ্রচারের নারায়ণ পূজা শুরু করলাম। ওম নমো নারায়ণ এই সচন্দ্রগন্ধ পুষ্প নারায়ণায় নমঃ। ওম নমো নারায়ণ ইদং সচন্দনং তুলসী পত্রং। ওম নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা নারায়ণায় নমঃ। ওম নমো নারায়ণ এষ ধূপ নারায়ণায় নমঃ। ওম নমো নারায়ণ দীপ নারায়ণায় নমঃ। ওম নমো নারায়ণ ইদং নৈবেদ্যং নারায়ণায় নমঃ। মন্ত্র পাঠ শেষ হতেই সেই নিকষ কালো অন্ধকারের মধ্যে থেকে একটা বিকট চিৎকার বেরিয়ে এলো। সেই বিকট চিৎকারে মন্দির সহ গোটা বাড়ি কেঁপে উঠল। আমার মনে হলো কেউ ওই ঘন কালো অন্ধকারের আড়াল থেকে আমাদের তাকিয়ে তাকিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি পুষ্পাঞ্জলির মন্ত্র উচ্চারণ করতে যাব, তখনই অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এলো সেই কাল পুরুষ। সে কি
ভয়ঙ্কর মূর্তি। মূর্তির গায়ের রং সেই ঘন কালো অন্ধকারের মতোই কালো, গোটা শরীরে বড় বড় লোমে ভর্তি, মুখ অস্পষ্ট। সেই মূর্তি দুহাতে আর দুপায়ে ভর করে এসে দাঁড়ালো ঠিক মন্দিরের সিঁড়িটার কাছে। সেখানে পড়ে থাকা মাংসের পিণ্ডটা তুলে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলো সে। আমি জোর গলায় বলে উঠলাম, কেউ ওর মুখের দিকে তাকাবে না। চক্রবর্তী মশাই, উঠে গিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিন। খবরদার ওর মুখের দিকে যেন কেউ না তাকায়, তাহলেই বিপদ। আমি পুষ্পাঞ্জলির মন্ত্র পাঠ করা শুরু করলাম। ওম দেও সদা সবিত্র মণ্ডলী মধ্যবর্তী নারায়ণ সরসীজাসং সন্নিবিষ্ট কেউরবান কনক কুণ্ডলবান কিরীটিহারি হিরণ্ময় বপুদ্ধৎ শঙ্খচক্র ওং ত্রৈলোক্য পূজিতং শ্রীমান সদা বিজয়বর্ধ শান্তি কুরু গদাপানে নারায়ণে নমস্তুতে। নম ব্রহ্মণ্য দেবায় চ গো ব্রহ্মণ্য হিতায় চ। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ। या गतिस्तं प्रपन्नानं शामे भूयत्तो जतोबात। या गतिस्तं प्रपन्नं शामे भूयत्तो दचोबात। ओं विश्वरूपस्य भज्जासि पद्मे पद्मालये शुभे सर्वत्र पाहि मां देवी महालक्ष्मी नमस्तुते। পুষ্পাঞ্জলির মন্ত্র শেষ হতেই সেই মাংস পোড়া গন্ধটা ক্রমশ সরে গিয়ে বাতাসে ছড়িয়ে পড়ল কেবল কাঠ আর চন্দনের সুবাস। বুঝলাম সেই অপশক্তি ফিরে গিয়েছে তার নিজের স্থানে। চক্রবর্তী পরিবার এখন নিরাপদ। আমি চক্রবর্তী মশাইকে বললাম, চক্রবর্তী মশাই, দরজা এখন খুলে দিতে পারেন, আর কোনো ভয় নেই। আমি যজ্ঞ ভূমে প্রণাম করে চরণামৃত নেওয়ার মন্ত্র উচ্চারণ শুরু করলাম। ওম অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং কৃষ্ণপাদকং পিত্তা শিরসা ধারায়াম্যম। দূরে কোথাও মেঘ গর্জন করে উঠল। বুঝলাম এই গ্রামে প্রবেশ করেছে শ্রাবণ। মেঘের গর্জন তারই বার্তা পৌঁছে দিয়ে যাচ্ছে। মন্দির থেকে বেরিয়ে উঠে দাঁড়ালাম। বর্ষার মেঘে আকাশ অন্ধকার। সিঁড়ি দিয়ে নেমে দাঁড়ালাম নিকোণ উঠোনে। সাথে সাথেই দিক বিদিক বিবর্ণ করে প্রচণ্ড বিদ্যুৎ সহ নামল প্রবল বৃষ্টি। আমার সাথে গোটা চক্রবর্তী পরিবার ভিজল, আর তার সাথে ভিজল গোটা গ্রাম। এই গ্রামের মানুষের মুখে আবার হাসি ফিরে আসবে। এর থেকে বড় পাওনা কি আর কিছু হতে পারে কিশোরী? তুমি কি বলো?